এখন আমরা আলোচনা করব অধ্যায় 17 নিয়ে আমরা আলোচনা করব পরিসংখ্যান, যেটা স্ট্যাটিস্টিক্স বলা হয়। পরিসংখ্যানের ইংরেজি নাম হচ্ছে স্ট্যাটিস্টিক্স। সেটা নিয়ে আমরা আলোচনা করব। অধ্যায় 17 দেওয়া আছে। তো আমরা যদি খেয়াল করে দেখি অধ্যায় 17 এর ক্ষেত্রে আমরা যদি প্রশ্ন দেখি তাহলে নিচের দিকে আমরা যাই। এখানে দেখেন কতগুলো প্রশ্ন সংখ্যা দেওয়া আছে। বলছে প্রদত্ত উপাত্তগুলোর মধ্যে প্রচুরক এর মধ্যক কত। তাহলে আপনি খেয়াল করে দেখেন এখানে প্রচুরকের মধ্যক বলছে। তাহলে আপনি খেয়াল করে দেখেন এখানে 2 আছে কয়টা, দেখেন 2 আছে। আপনি দেখেন এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, 2 আছে 2টা। 3 আছে কয়টা, দেখেন 3 আছে, এখানে একটা 3, এখানে একটা 3 আছে 2টা। 6 আর 4 আছে কয়টা, দেখেন এভাবে দেখেন যে 4 আছে 2টা। 7 আছে কয়টা, 7 আছে আপনার এখানে একটা আছে, এখানে 2টা আছে। তাহলে আমরা যদি প্রথমে খেয়াল করেন যে প্রচুরক মানে কি। প্রচুরক মানে সবচেয়ে বেশি আছে যেটা, সেটাকে বলা হয় প্রচুরক। এখানে সংখ্যার মধ্যে দেখবেন 2 আছে 2 বার, 3 আছে 2 বার, 4 আছে 2 বার, 7 আছে 2 বার। তাহলে সবচেয়ে বেশি আছে কোনটি? সবচেয়ে বেশি আছে 2, 3, 4, 7, সবগুলো 2 বার করে আছে। যদি এদের মধ্যে যদি 7 থাকতো 3 বার, তাহলে বাকিগুলো আমরা বাদ দিয়ে শুধু বলতাম যে 7 হচ্ছে প্রচুরক, কারণ 7 আছে কতবার? 3 বার আছে। কিন্তু এখানে দেখা গেল 2, 3, 4, 7 সবগুলো সমান সংখ্যা আছে, মানে সমান বার আছে, প্রত্যেকটা 2 বার করে আছে, তাই সবগুলো প্রচুরক। তাহলে দেখেন বলছে প্রচুরকের মধ্যক। তাহলে প্রচুরকের মধ্যক নির্ণয় করার আমাদের নিয়ম হচ্ছে, আপনি খেয়াল করে দেখেন প্রচুরকের যেহেতু মধ্যক, আমরা এটা প্রচুরকটা সাজাইলাম, আমরা ছোট থেকে বড় সাজাইলাম, 2, 3, 4, 7 সাজাইলাম। এখন দেখেন এখানে মধ্যক নির্ণয়ের 2টা সূত্র, একটা হচ্ছে জোড় সংখ্যা হলে আর একটা হলে বিজোড় সংখ্যা হলে। যেহেতু এখানে জোড় সংখ্যা, তাই আমাকে মধ্যক নির্ণয় করার নিয়ম হচ্ছে কি আপনার এই যে মাঝখানে 2টা আমরা নিব, নিয়ে যোগ করে 2 দ্বারা ভাগ করব। সূত্রটা আছে, আমরা নিচে গেলে আমরা সূত্র শিখবো। এখানে আমরা বলি যে মাঝখানে 2টা আছে, 3 এবং 4 মাঝখানে আছে, আর 3, 4 এর বরাবর আপনি বাম দিকে একটা আছে 2, ডান দিকে একটা আছে, তাহলে 3, 4 আছে মাঝখানে বরাবর। আর যদি আমরা শুধু 4 নেই তাহলে দেখা গেল 4 নিলে হইতেছে না, কারণ 4 নিলে দেখা যায় বাম দিকে থাকতেছে 2টা আর ডান দিকে থাকতেছে শুধু 7 একটা, তাহলে মধ্যক হবে না। মধ্যক নিয়ম হচ্ছে এমনভাবে মাঝখানটা নেবেন যেন উভয় পাশে সমান থাকে। তাহলে 3, 4 যোগ করে 2 দ্বারা ভাগ করলে এটা হচ্ছে মধ্যক। এভাবে মধ্যক নিতে হবে। প্রথম 7টি স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান কত? তাহলে প্রথম 7টি স্বাভাবিক সংখ্যা যদি হয় সেটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7। তাদের বলছে যে পরিমিত ব্যবহারের সূত্র এখানে দেওয়া আছে, যে আমরা যদি হিসাব করে দেখি সবগুলো আমরা 9, 4, 1, 1, 4, 9 এগুলো যোগ করলাম আমরা এই যে সূত্রটা দিয়া। এই সূত্রটা বলে যাদের গড় হচ্ছে আপনার 4 দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি যে এটা আমরা যদি ভাগ করি তাহলে হচ্ছে √4, আর তাহলে হচ্ছে 2 হবে উত্তর। তো এটা কীভাবে বার করছে আমরা নিচে গেলে আমরা দেখব। যে আমরা যদি দেখি যে এখানে দেওয়া আছে, এটা ধরেন আপনি 4 নাম্বারটা, যে পদার্থ উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করতেন। তাহলে মধ্যক নির্ণয় করার নিয়ম হচ্ছে আপনাকে এটাকে আগে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজাতে হবে। যে কোনো একটা নিয়মে সাজাবে, এলোমেলো হলে হবে না, ছোট থেকে বা বড় থেকে ছোট। আমরা ছোট থেকে বড় সাজালাম 5, 8, 9, প্রথম সবার ছোটরা, তারপর একটু বড় এভাবে আমরা সাজালাম। এখন দেখলাম মোট হচ্ছে আপনার 11টা। তাহলে মধ্যক নির্ণয় করতে বলছে যে উপাত্তগুলোর মধ্যক, তাহলে বলেন কোনটা মাঝ বরাবর কোনটা আছে। তাহলে আপনি খেয়াল করে দেখেন যে যেহেতু 11 দেওয়া আছে, আর এটার সাথে আপনি 1 যোগ করবেন, অর্থাৎ n+1 আর ভাগ হচ্ছে 2। তাহলে হচ্ছে কি আপনার n হচ্ছে 11, মোট সংখ্যা 11, সাথে 1 যোগ করলে 1 যোগ 11 যোগ 1 12, 12 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 6। তার মানে 6 নাম্বারটা হচ্ছে আপনার মধ্যক। তাহলে আপনি গণেন 6 নাম্বার কোনটা, 1, 2, 3, 4, 5, 6, 6 নাম্বার হচ্ছে আপনার 15, এটা হচ্ছে মধ্যক। অর্থাৎ এই যে 15টা, এদিকে আপনি পাবেন 5টা, এইদিকে পাবেন 5টা, তাহলে মাঝ বরাবরতে আছে। এভাবে আমাদেরকে মধ্যক নির্ণয় করতে হবে, প্রচুরক নির্ণয় করতে হবে, যেগুলো আমরা যে 8ম শ্রেণীতে বা 9ম শ্রেণীর বইগুলোতে আমরা এইগুলো আমরা পাই। তো আমরা যদি খেয়াল করে দেখি যে মধ্যক এই যে পরিসংখ্যান নিয়ে তেমন কোনো প্রশ্ন আসে না, তাই তারা এখানে তেমন কোনো প্রশ্ন দেয় নাই, বিগত সালে কোনো প্রশ্ন আসে নাই, এই কারণে দেওয়া হয় নাই। এখানে একটা দেওয়া আছে দেখেন 2, 7, 5, 6, 6, 10 সংখ্যাগুলোর মধ্যে প্রচুরক নিচের কোনটি। তা আপনি খেয়াল করে দেখেন এখানে সবগুলো একটা একটা করে আছে, তাই বলবো যে এখানে প্রচুরক নাই। মনে রাখতে হবে প্রচুরক একটা একটা করে থাকলে প্রচুরক নাই। সবচেয়ে বেশি আছে কোনটা, দেখেন এখানে কোনো সংখ্যায় বেশি নাই, সবগুলো একটা একটা করে আছে, তাই আমরা বলবো এখানে প্রচুরক নাই। যদি এখানে 5 যদি 2 বার থাকতো তাহলে বলতাম যে প্রচুরক হচ্ছে 5, কারণ 2 বার আছে, সবচেয়ে বেশি আছে। অথবা যদি 5 থাকতো 2 বার, 4ও থাকতো 2 বার, তাহলে আমরা বলতাম এখানে 5 এবং 4 হচ্ছে প্রচুরক, কারণ 5ও আছে 2 বার, 4ও আছে 2 বার। কিন্তু একবার করে থাকলে এটাকে প্রচুরক বলবো না, একবার করে থাকলে বলবো প্রচুরক নাই। এখন আমরা আলোচনা করব অধ্যায়
এটা হচ্ছে 18 অধ্যায়, সেটা হচ্ছে সম্ভাব্যতা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা যদি সম্ভাব্যতা নিয়ে আমরা যদি আলোচনা করি তাহলে এর ইংরেজি নাম হচ্ছে প্রবাবিলিটি, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা যদি খেয়াল করে দেখি এখানে দৈব ঘটনা আছে, দৈব পরীক্ষা আছে, ঘটনা দেয়া আছে, নিশ্চিত ঘটনা, অসম্ভব ঘটনা, এগুলো আছে। আমরা নিচে গেলে আমরা এটা বুঝতে পারবো। তো আমরা যদি অসম্ভব ঘটনা কোনটা, এগুলো নিচে গেলে আমরা বুঝবো। তো আমরা এখানে একটা দেখি যে একটি মুদ্রাকে 3 বার নিক্ষেপ করা হলে সর্বাধিক বার এইচ আসার সম্ভাবনা কত। তো বলছে যে যেহেতু 3 বার নিক্ষেপ করছি তো ধরলাম আমরা 3 বারই এইচ আসলো, তাই 3। তো এটা কিভাবে করে, এটা আমরা নিচে গেলে আমরা সূত্রগুলো আমরা দেখতে পারবো যে কিভাবে নির্ণয় করতে হয়। তো আমরা যদি খেয়াল করে দেখি যে এখানে দেওয়া আছে, আপনি দেখেন যে মনে করি একটা নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলো, তাহলে 5 আসার সম্ভাবনা কত। সবসময় মনে রাখবেন যে সম্ভাবনা অঙ্কগুলোর নিয়ম হচ্ছে নিচে বসবে মোট। সবসময় খেয়াল করেন এই যে সংখ্যাটা আপনি দেখেন, এই সংখ্যাটার মধ্যে আপনি সবসময় মনে রাখবেন যে সম্ভাবনা যদি অঙ্ক বলে তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে নিচে বসবে মোট। তাহলে যেহেতু একটা নিরপেক্ষ ছক্কা, একটা ছক্কা নিক্ষেপ করবে, তাহলে ছক্কার মধ্যে সংখ্যা আছে কয়টা? 6টা। কীভাবে? কানা আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে। একটা ছক্কার মধ্যে 6টা সংখ্যা আছে, কানা মানে 1 2 3 4 5 6। তাহলে মোট একটা ছক্কার মধ্যে সংখ্যা আছে কয়টা? 6টা। তাহলে আমরা বলছি যে মোটটা লিখবো আমরা নিচে, লিখলাম নিচে 6। আর কি বার করতে বলছে? 5 আসার সম্ভাবনা। তাহলে একটা ছক্কার মধ্যে 5 আছে কয়টা? একটাই তো আছে 5। তাহলে যেহেতু একটা আছে তাই উপরে লিখলাম 1। তাহলে সম্ভাবনা হচ্ছে কি আপনার 5 আসার সম্ভাবনা হচ্ছে 6/1। এটাই কিন্তু উত্তর। একইভাবে আমরা যদি খেয়াল করে দেখি, আপনি যদি দেখেন যে এটা দেখেন যে 11 নম্বরটা যে বলছে যদি 2টা ছক্কা একবারে মানে একত্রে যদি নিক্ষেপ করা হয় তবে তাদের যোগফল 6 আসার সম্ভাবনা কত। 2টা ছক্কা আমি একসাথে ছাড়লাম, তাহলে তাদের যোগফল 6 আসতো। তাহলে আপনি খেয়াল করে দেখেন যে 2টি ছক্কা মোট ঘটনার সংখ্যা কত, খেয়াল করেন 6 × 6 36। তাহলে মোট ঘটনা হচ্ছে 36টা। কীভাবে 36টা আপনি খেয়াল করে দেখেন যে একটা ছক্কা আপনি যদি নিক্ষেপ করেন তাহলে দেখা যায় 1 থেকে 6 যে কোনো একটা উঠবে, ঠিক না? তাহলে একটা ছক্কার মধ্যে আপনার খেয়াল করেন একটা ছক্কার মধ্যে সংখ্যা আছে কয়টা? 6টা। আর একটা ছক্কার মধ্যে সংখ্যা আছে কয়টা? 6টা। তাহলে প্রথম ছক্কার মধ্যে 6টা সংখ্যা, পরে ছক্কার মধ্যে 6টা সংখ্যা, তাই এই দুইটাকে আমরা গুণ করলে হবে মোট সংখ্যা। তাহলে মোট ঘটনা হবে আপনার 6 × 6 36। তা আমরা বলছি যে সম্ভাবনার ক্ষেত্রে সবসময় নিচে লিখবো, আমরা মোট লিখবো নিচে, তাই আমরা লিখলাম নিচে মোট 36। আর উপরে লিখবো যেটা শেষে বলছে তাদের যোগফল 6 আসতো। তাহলে যোগফল যদি 6 আসতো তাহলে আমরা যদি দেখি প্রথম ছক্কাটার মধ্যে 1 উঠলো, পরে ছক্কার মধ্যে 5 উঠলো, তাহলে 5 + 1 6। অথবা প্রথমটার মধ্যে 1 আসলো, পরেরটার মধ্যে 5 আসলো, পরেরটার মধ্যে 1 আসলো, এটা হলো 6। অথবা প্রথমটা 2 আসলো, পরেরটা 4 আসলো, তাহলে 6 হইতেছে। এই হিসাব করলে দেখা যায় 1টা 2টা 3টা 4টা 5টা আমরা পাইতে পারি। তাহলে আমরা বললাম যে সম্ভাবনা আছে নিচে হবে মোট 36, আর উপরে যেহেতু আমরা 5টা পাইতে পারি ঘটনা, তাই উপরে লিখলাম 5। এভাবে আমরা হিসাব করব। একইভাবে দেখেন একটি নিরপেক্ষ 6 তলের একটি ছক্কা নিক্ষেপ করা হলো, বিজয় সংখ্যা বা 4-এর চেয়ে ছোট সংখ্যা পাবার সম্ভাবনা আপনাকে বের করতে বলতেছে। তা আমরা যদি খেয়াল করে দেখি, আপনি যদি খেয়াল করেন যে একটা ছক্কার মধ্যে কিন্তু সংখ্যা থাকে 6টা, তাহলে আমরা পাইলাম মোট হচ্ছে গিয়ে 6, নিচে দিলাম 6। আর চাইছে কি বিজয় সংখ্যা বা 4-এর চেয়ে ছোট সংখ্যা। তাহলে আপনি খেয়াল করে দেন বিজয় সংখ্যা, আপনি খেয়াল করেন কী কী আছে। বিজয় আছে 1 আছে, 3 আছে বিজয় সংখ্যা, ঠিক আছে। আর অথবা বা বলতেছে 4-এর চেয়ে ছোট, 4-এর চেয়ে ছোট কিন্তু আছে আপনার 3 2 1 আছে, অর্থাৎ এখানে 4টা সংখ্যা আমরা পাবো। অর্থাৎ বিজুর বা 4-এর ছোট সংখ্যা হচ্ছে আপনার 4টা। কত? 4-এর ছোট সংখ্যা হচ্ছে আপনার 1 2 3, 3টা সংখ্যা। আর বিজুর কিন্তু আমরা আরেকটা পাইতে পারি 6, না বিজোড় একটা পাইতে পারি 5। তাহলে মোট হলে করে 4টা সংখ্যা। ভালোভাবে খেয়াল করে দেখেন এখানে যে 4-এর চেয়ে ছোটো বলছে, 4-এর চেয়ে ছোটো আছে কিন্তু 1 2 3, 3টা। আর বিজুর বলতেছে তাহলে 1 3 তো আমরা বিজুর এর ভিতরে চলে আসছে, কিন্তু 5টা বাহির আছে, তাই 5 সহ গণব। বিজুর আছে 1 3 5। আর জোর মানে 4-এর চেয়ে ছোটো আছে আপনার 1 2 3। তাহলে মোট হচ্ছে আপনি 1 নেবেন, 2 নেবেন, 3 নেবেন আর 5 নেবেন। তাহলে মোট হলো 4টা। তাহলে আমরা লিখবো নিচে লিখবো মোট 6, আর উপরে লিখবো আপনার যে মানে বিজুর বা সংখ্যা বা 4-এর চেয়ে ছোটো সংখ্যা হচ্ছে 4, লিখবো 4। তাহলে 6/4 কাটাকাটি করে 3/2, এভাবে আমরা লিখবো। তো আমরা যদি খেয়াল করে দেখি যে এখান থেকে আর তেমন নাই, যেগুলো আসছে এরকম কোনো প্রশ্ন তেমন নাই, কারণ এগুলো থেকে তেমন প্রশ্ন আসে না, তাই কম দেওয়া আছে। এখানে দেখেন স্টেপ 4 আছে, তাসের সম্ভাবনা দেওয়া আছে। তো আমরা যদি নিচে খেয়াল করে দেখি যে প্রশ্ন আছে কি না, তাহলে আমরা ব্যাখ্যা করব। তো দেখা যায় এগুলো কোনো পরীক্ষায় আসে নাই, তাই তারা ব্যাখ্যা করে নাই, এগুলো নিজেরা কিছু সূত্র দেওয়া দিছে প্র্যাকটিস করার জন্য। তো আমরা যদি দেখি 37 নম্বরটা দেখি যে বলতেছে একটা থলিতে
36 নাম্বারটা দেখেন যে 37তম বিশেষ আসছে যে একটা থলিতে 6টা নীল বল আছে, 8টা সাদা বল আছে, 10টা কালো বল আছে। তো দৈবভাবে একটা বল তুললে সেটি সাদা না হবার সম্ভাবনা বলছে। তাহলে না হওয়া সাদা হইবে না, তাহলে আমরা আগে সাদা হবে এটা আগে বের করি, পরে না হবারটা পরে বের করব। সবসময় মনে রাখতে হবে যদি এরকম প্রশ্ন আসে যে সাদা না হবার কালো না হবার, তাহলে আগে হবারটা বের করব, পরে আমরা না হবার বের করব। তাহলে আপনি খেয়াল করে দেখেন বল আছে মোট করে দেখেন 6টা 8টা 10টা, তাহলে মোট বল আছে আপনার 24টা। তাই আমি লিখলাম নিচে মোট লিখলাম 24টা। আর সাদা আসতে বলছে, সাদা আছে কয়টা? 8টা আছে, তাই আমরা উপরে লিখলাম 8টা। এখন কাটাকাটি করে আমরা লিখলাম 3 ভাগের 1 পাইলাম আমরা। সবসময় মনে রাখতে হবে যে কোনো প্রশ্ন বলক না কেন সম্ভাবনায় মোটটা হবে নিচে। তাহলে এখানে দেখেন মোট বল আছে আপনার 24টা, তাই আমরা লিখলাম যে মোট বল হচ্ছে আপনার 24টা, আপনি লিখে দিলাম এখানে 24টা নিচে লিখলাম। আর সাদা বল যেহেতু আমরা বলছি যে সাদা বল হওয়ার, তাহলে সাদা হচ্ছে আপনার কয়টা? 8টা, লিখলাম উপরে 8। কাটাকাটি করে দেখলাম পাইলাম 3 ভাগের 1 পাইলাম। এটা হচ্ছে সাদা হওয়ার সম্ভাবনা। কিন্তু না হওয়ার সম্ভাবনা যেহেতু বলছে, তো না হলে আমাদের নিয়ম হচ্ছে 1 থেকে বিয়োগ করতে হবে। হওয়ারটা যেটা পাবো এটারে আমরা না হওয়া যদি বলে, তাহলে 1 থেকে যদি হবারটা আমরা বিয়োগ করি তাহলে সেটা হবে না হওয়ার। তাহলে সাদা হওয়ার সম্ভাবনা 3 ভাগের 1, আর না হওয়া বলছে, না হওয়া বলার কারণে আমরা 1 থেকে আমরা কি করব? 3 ভাগের 1 বিয়োগ করে দেব। তাহলে আমরা বিয়োগ করলে হবে 3 ভাগের 2 হবে সেটা। তো আমরা এইভাবে আমরা করতে পারি সবগুলো অঙ্ক, আমরা এইভাবে এই নিয়মে করলে সবগুলো মিলবে। যে কোনো একটা অঙ্ক আপনি এইভাবে করতে পারেন। দেখেন 40 নাম্বারটা দেখেন, 40 নাম্বারটা আপনি দেখেন যে একটা থলিতে বলছে যে 8টা লাল বল আছে, না 8টা না বাংলাদেশ আছে। একটা থলিতে দেখেন বলছে যে 4টা লাল, 5টা সবুজ এবং 6টা নীল কলম আছে। তো ওই থলি হতে একটি কলম নেওয়া হলে উহা সবুজ হওয়ার সম্ভাবনা, অর্থাৎ একটা কলম নেবেন কিন্তু সেটা সবুজ হইতে হইব। তাহলে দেখেন মোট কয়টা কলম আছে, আমরা হিসাব করে দেখলাম মোট হচ্ছে আপনার 15টা কলম। তাহলে আমাদের হচ্ছে সবসময় বলছি আমরা যে নিচে লিখবো মোটটা, তাই মোট লিখলাম নিচে আমরা লিখলাম যে 15টা লিখলাম। আর যেটা বসে এটা উপরে, যেহেতু সবুজ বলছে, সবুজ আছে 5টা, তাই আমরা উপরে লিখলাম 5টা। সবসময় আপনি অঙ্কগুলি খেয়াল করবেন যে মানে মোটটা লিখবেন নিচে আর যেটা বলবে সেটা উপরে দেব। তারপর কাটটা যদি ছোটো করা যায় তো ছোটো করবো আমরা, তো 3 ভাগের 1 হচ্ছে সেটা উত্তর। এভাবে করলে সেখান থেকে আমরা ইজিতে আমরা করতে পারবো। সবগুলো এই একই নিয়মে, আপনি যে কোনো একটা জিনিস বের করেন এই একই নিয়মে আপনি পাবেন। আর বেশিরভাগ দেখা যায় এগুলো থেকে প্রশ্ন আসে না, তাই আমরা এই যে 51 নাম্বার দেখেন বা এগুলো আসে না, যেগুলো আমরা এগুলো ব্যাখ্যা না করাটাই ভালো। তো আমরা যদি খেয়াল করে দেখি এখানে দেখেন আছে 52 নাম্বারটা দেখেন দেওয়া আছে যে বলছে যে 30 থেকে 40 পর্যন্ত সংখ্যা থেকে যে কোনো একটিকে ইচ্ছে মতো নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা। তাহলে 30 থেকে 40 পর্যন্ত সংখ্যা বলছে, তাহলে আমরা যদি খেয়াল করি 30 থেকে 40 পর্যন্ত সংখ্যা হচ্ছে কি আপনার 11টা সংখ্যা। 30 থেকে 40 আমরা 30 সহ গণতে হবে, 30 থেকে 40 মানে 30, 31, 32 করে আপনার 40 পর্যন্ত যাবেন। তাহলে মোট সংখ্যা হচ্ছে আপনার 11টা। এখন বলছে আপনার যে 5 মৌলিক হতে হবে অথবা 5-এর গুণিতক, মানে 5 দ্বারা ভাগ যায়। মৌলিক অথবা 5-এর গুণিতক মানে 5 দ্বারা ভাগ যায়। তাহলে মৌলিক সংখ্যা অথবা আমরা যদি মৌলিক সংখ্যা দেখি তাহলে মৌলিক সংখ্যা 30 থেকে 40-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 2টা, আর 5 দ্বারা ভাগ যায় সেটা হচ্ছে 30, 35, 40। তাহলে মোট কটা হইতেছে 2টা, আর 3টা হচ্ছে 5টা হইতেছে। তাহলে আমরা সবসময় আমরা বলছি যে নিয়ম হচ্ছে আপনার নিচে দেবেন মোট, তাহলে মোট সংখ্যা হচ্ছে 11, আমরা নিচে দিলাম যে 11 দিলাম। আর বলছে মৌলিক সংখ্যা অথবা 5 দ্বারা ভাগ যায়, তাহলে মৌলিক পাইলাম 2টা আর 5 দ্বারা যায় আপনার 3টা, মোট হচ্ছে 5টা। উপরে দিলাম যে সংখ্যাটা চাইছে, আমরা যা চাইছে তা আমরা উপরে দিলাম, তাহলে 11 ভাগের 5 হচ্ছে উত্তর। এভাবে করলে আমরা সহজে আমরা ইজিতে করতে পারি। তো আমরা যদি দেখি আরও যদি নিচে যাই আমরা, তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে দেখেন যে 55 নাম্বারটা দেওয়া আছে 1 থেকে 440 পর্যন্ত সংখ্যাগুলো একটি দৈব চয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা বলতেছে বের করতেন। তাহলে 1 থেকে 440 পর্যন্ত মোট সংখ্যা কিন্তু 440টাই আছে। তাহলে 440-এর মধ্যে পূর্ণ বর্গ সংখ্যা আছে 1 থেকে 20 পর্যন্ত আছে 20টি। তাহলে আমরা বর্গ সংখ্যাগুলি হওয়ার সম্ভাবনা আমরা যদি খেয়াল করে দেখি তাহলে দেখা যাবে যে মানে 440 দেব, মোট সংখ্যাটা দেব নিচে, আর বর্গ সংখ্যা হচ্ছে 20টা, তাই আমরা উপরে দেব। খেয়াল করে দেখেন বলছে 1 থেকে 440 পর্যন্ত সংখ্যাগুলি একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা। তাহলে 440-এর মধ্যে পূর্ণ বর্গ সংখ্যা 1 থেকে 20 পর্যন্ত মানে 20টা আমরা পাইব কি? তাহলে আমরা উপরে লিখলাম 20টা আর নিচে লিখলাম মোট, কাটাকাটি করে আমরা ছোটো করলাম।
তো আমরা এভাবে আমরা সহজে করতে পারি। আপনি যদি দেখেন সবগুলো আপনি এভাবে করতে পারবেন, যতগুলো আছে এখানে সবগুলো এই নিয়মে আপনি করতে পারেন। এগুলো পরীক্ষা আসে নাই, তো আমরা ব্যাখ্যা করতেছি না। আমরা যদি এটা দেখিয়ে দেখেন, এটা 36তম বিশেষ আসছে। 500 জন লোকের উপর জরিপ করে দেখা গেল যে 500 জন লোকের উপর জরিপ করে দেখা গেল যে তাদের মধ্যে 50 জন অবজারভার পড়ে না এবং 25 জন ইত্তেফাক পড়ে না। আবার 10 জন দুইটি পত্রিকার কোনোটাই পড়ে না। একজন লোক নির্বিচারে নেওয়া হলো, লোকটি ইত্তেফাক পড়ে কিন্তু অবজারভার পড়ে না, তার সম্ভাবনা নির্ণয় করতেন। তাহলে খেয়াল করে দেখেন, ইত্তেফাক পড়ে কিন্তু অবজারভার পড়ে না এমন লোক, দেখেন এখানে 10 জন দুইটি পত্রিকার কোনোটাই পড়ে না, তাহলে অবজারভার পড়ে কিন্তু 50 জন আর 10 জন কিন্তু কোনোটাই পড়ে না। তাই আমরা এই 50 থেকে 10 জন যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা বুঝতে পারবো যে মানে তাদের 50 জন বলছে অবজারভার পড়ে না আর 25 জন ইত্তেফাক পড়ে না। তাহলে আপনারা যদি খেয়াল করে দেখি ইত্তেফাক পড়ে কিন্তু অবজারভার পড়ে না, আমরা যদি খেয়াল করি তাহলে হবে 40 জন হবে। তাহলে আমরা লিখব, নিচে লিখব 500 লিখব, কারণ মোট সংখ্যা হচ্ছে 500, আর আমরা যেটা চাইছি এটা আমরা লিখব, উপরে লিখব 40। কাটাকাটি করে আমরা শুরু করলাম, দেখলাম যে হচ্ছে আপনার 25/2। বিষয়টা আপনি একটা প্রশ্নটা আগে বুঝেন, বলছে লোকটা ইত্তেফাক পড়ে কিন্তু অবজারভার পড়ে না। তাহলে আমরা দেখেন এখানে 50 জন আছে যারা অবজারভার পড়ে না আর 10 জন আছে দুইটার মধ্যে কোনোটাই পড়ে না। তাই দুইটার মধ্যে কোনোটাই যদি 10 জন না পড়ে, সে তো অবজারভারও পড়ে না, ইত্তেফাকও পড়ে না। তাহলে এই 10 জন কিন্তু অবজারভারও পড়ে না, ইত্তেফাকও পড়ে না। তাহলে 50 জন থেকে যদি আমরা ইত্তেফাক পড়ে কিন্তু অবজারভার পড়ে না, সেটা হচ্ছে আপনার 50 থেকে 10টা বিয়োগ দিলাম, 10 জন তো দুইটা পত্রিকা কোনোটাই পড়ে না। তাহলে ইত্তেফাক পড়ে কিন্তু অবজারভার পড়ে না এমন ঘটনা আমরা যদি খেয়াল করে দেখি, তাহলে দেখলাম যে আমরা পাইলাম যে ইত্তেফাক পড়ে কিন্তু অবজারভার পড়ে না, সেটা হচ্ছে আপনার 40 জন। মানে এই যে 50 জন তারা কিন্তু অবজারভার পড়ে না, কিন্তু এদের মধ্যে আবার ইত্তেফাকও অনেকে পড়তে পারে। তাই আমরা 2 জন, যেহেতু 10 জন কোনোটাই পড়তেছে না, তাই 10 জন যেহেতু কোনো পত্রিকায় পড়ে না, তাই আমরা এই 10 জন যদি বাদ দিই, এই 10 জন কিন্তু অবজারভারও পড়ে না, ইত্তেফাক পড়ে না। তাই 50 থেকে 10 জন বাদ দিই, তাহলে দেখা গেল যে এই 10 জন কী হইল যে তারা বাদে ইত্তেফাক পড়ে যে 40 জন পড়ে। তাহলে আমরা মোট সংখ্যা দিলাম 500, আর যেহেতু বসে যে ইত্তেফাক পড়ে তাহলে ইত্তেফাক পড়ে 40 জন উপরে দেওয়া দিলাম। এভাবে আমরা সহজে বের করতে পারি। এগুলো আসে না পরীক্ষাতে, আমরা দেখা যায় দেখেন এখানে বেশিরভাগ প্রশ্ন আসে না, বিধায় আমরা এগুলো মানে বলি না, মানে দরকার নাই, কারণ এগুলো আসে না। যেগুলো আসে এটা বলি, যেমন 36তম বিশেষ আসছে, দেখেন বলতেছে আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী 2015 সালে জুলাই মাসে দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট 5 দিন। ওই সপ্তাহে বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা। তাহলে দ্বিতীয় সপ্তাহ মানে মোট 7 দিন, 7 দিনে বৃষ্টি হয়েছে 5 দিন। তাহলে আপনি খেয়াল করে দেখেন, তাহলে আমরা নিচে লিখবো, আমরা খেয়াল করে দেখেন যে ওই সপ্তাহে বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত বলতেছে। তাহলে দ্বিতীয় সপ্তাহ, এক সপ্তাহ তো আমরা জানি 7 দিন, তাহলে দ্বিতীয় সপ্তাহ বলুক বা তৃতীয় সপ্তাহ বলুক হচ্ছে আপনার 7 দিনই বলতেছি, আর 7 দিনে বৃষ্টি হয়েছে 5 দিন। তাহলে 7 দিনে যে কোনো দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে, নিচে দিলাম মোট 7 দিন আর বৃষ্টি হয়েছে 5 দিন, তাহলে আমরা দিলাম 7/5। তাহলে বাকি 2 দিন কিন্তু বৃষ্টি হয় নাই। তাহলে যে কোনো দিন বৃষ্টি না হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু 2 দিন বৃষ্টি হয় নাই, তাহলে আমরা নিচে দেবো আমরা মোট আর উপরে দেবো বৃষ্টি না হওয়া। তাহলে আমরা বলতে পারি যে মানে বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা যেহেতু, তাহলে 7/2 দিলে হয়ে যায়। আবার বলতেছি 7 দিনের মধ্যে 5 দিন বৃষ্টি হয়েছে, তাহলে বৃষ্টি হয় নাই কদিন, 2 দিন হয় নাই, তাহলে আমরা নিচে দেবো মোট আর বৃষ্টি হয় না এটা উপরে দেবো, কারণ বলছে তো বৃষ্টি না হওয়াটা, আর বুধবার বলছে, তাহলে এই 2 দিনের মধ্যে একদিন বুধবার থাকবেই। এভাবে আমরা হিসাব করে আমরা বের করতে পারি হিসাব করলে। তো আমরা যদি খেয়াল করি যে এগুলো দেখেন পরীক্ষায় আসে নাই, তো আমরা এগুলো ব্যাখ্যা না করি, যেগুলো পরীক্ষায় আসে না সেগুলো, এগুলো সবই নবম দশম শ্রেণী বইয়ে যে হায়ার ম্যাথ বইয়ের সম্ভাবনা 14 অধ্যায়, যেটা হায়ার ম্যাথ 14 অধ্যায় বইয়ে দেওয়া আছে। আপনি যদি নবম দশম শ্রেণী উচ্চতর গণিত বই যেটা, সেটার আপনার 14 অধ্যায় সম্ভাবনা, সেটা আপনি ভালোভাবে দেখলেই এই সবগুলো অঙ্ক পারবেন। যদিও এখান থেকে তেমন প্রশ্ন আসে না, তারপর চেষ্টা করলে আপনি সবগুলো আপনি শিখতে পারবেন।